স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি সাহিদ হোসেন। একের পর এক বিতর্কে জড়ানো সাকিব আল হাসানের সব ধরনের ক্রিকেট থেকে 6 মাসের জন্য নিষিদ্ধ করেছে বিসিবি। আগামী 1.5 বছর দেশের বাইরে আয়োজিত কোনো প্রতিযোগিতামূলক খেলায়ও খেলতে পারবেন না তিনি। এজন্য অনাপত্তিপত্র পাবে না বর্তমান ক্রিকেটের বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। সাকিবের বেপরোয়া আচরণের সংক্রমণ ঠেকাতে অনেকটা কাঁচি চালানোর পথে নিল বিসিবি। এসব নিয়েই আজকের আলোচনা, শৃঙ্খল না শৃঙ্খলা। আলোচনার জন্য আমাদের সঙ্গে উপস্থিত আছেন ক্রিকেট কোচ ও ক্রীড়া লেখক জালাল আহমেদ চৌধুরী, আছেন দৈনিক কালের কণ্ঠের ক্রীড়া সম্পাদক মুস্তফা মামুন এবং জাতীয় দলের সাবেক ক্রিকেটার হাসিবুল হোসেন শান্ত। আপনাদের স্বাগত। জালাল ভাই, প্রথমে একটু জানতে চাইব যে এই পুরো ঘটনাটি হয়তো খুবই দুঃখজনক। যিনি এই শাস্তি ঘোষণা করছেন তিনিও কিন্তু বলেছেন যে শাস্তিটি তার জন্য, এই শাস্তি দেয়াটা কষ্টের ছিল, কিন্তু তারপরেও আমরা গত কয়েকদিনের যে ঘটনা প্রবাহ সেখানে দেখলাম যে এই শাস্তিটির মানুষের ভিতরেও প্রতিক্রিয়া অনেক মিশ্র। তো সাকিব আল হাসানকে যে শাস্তিটি দেয়া হয়েছে, একজন ক্রিকেটের সঙ্গে সংশ্লিষ্ট মানুষ হিসেবে এটাকে আপনি কিভাবে দেখছেন? এই মুহূর্তে এই শাস্তিটা প্রাথমিকভাবে যে প্রতিক্রিয়া, আমি যারা ক্রিকেট ফলো করে তাদের মনে হবে যে একটা খেলোয়াড় চরমভাবে শৃঙ্খলা ভঙ্গ করেছে এবং তার ব্যাপারে বোর্ড একটা জিরো টলারেন্স দেখাচ্ছে, চরম শাস্তিটাই দিয়েছে। কিন্তু আমরা কিন্তু সূক্ষ্মতা আগে যদি বিশ্লেষণ করি, বাংলাদেশ ক্রিকেটকে মাঝখানে রেখে যে এই শাস্তির ফলে বাংলাদেশ ক্রিকেটের উপর কি এফেক্ট পড়বে, তাহলে আমরা এটাকে খুব বেদনাদায়ক বলবো এবং খুব করুণ একটা ব্যাপার বলবো। কারণ এই মুহূর্তে সাকিব আল হাসানের কাছে তার এই আচরণগত দিক দিয়ে সাকিব আল হাসানকে আমরা যে জায়গায় দেখতে চাই তিনি ওইটার ধারে কাছে ছিলেন না। অনেক ঘটনা ঘটে গেছে, তাতে মনে হয়েছে তার একটা অ্যাটিটিউড প্রবলেম আছে এবং আলটিমেটলি বোর্ড একটা বড় ডিসিশন নিতে বাধ্য হয়েছে। এটা একটা ব্যাপার। কিন্তু এই ডিসিশন নেওয়ার আগে যে ঘটনা প্রবাহের চূড়ান্ত রূপে এসে বোর্ড বাধ্য হয়েছে এরকম একটা ডিসিশন নিতে, সেই ঘটনা প্রবাহ যদি আমরা বিশ্লেষণ করি, সেখানে আমি সাকিবকে 16 আনা দোষী মানতে রাজি না। কারণ আমি দেখেছি, আমি একটা মিডিয়া রিপোর্ট, আমি অনেকদিন বোর্ডের সাথে আমার সংযোগ কম, যা কিছু মিডিয়া রিপোর্ট থেকে জেনেছি। আমি মামুন 10-15 দিন আগে নিউজটা ছিল আর কি, যে সাকিব ওয়েস্ট ইন্ডিজ খেলতে যাচ্ছেন এবং তিনি এখানে থেকে যাবেন, বাংলাদেশ টিম যখন এখানে সফরে যাবে তখন তিনি দলের সঙ্গে যোগ দেবেন। তো এই নিউজটা যখন হয়েছে তখন বোর্ড তো নিশ্চয়ই বোর্ডের কান খাড়া হয়েছে। যদি বোর্ডের অনুমতি না থেকে থাকে তাহলে তাৎক্ষণিকভাবে তখনই একটা ব্যবস্থা নেওয়া উচিত ছিল, বা আমরা দেখলাম অনেক সময় গেছে এবং আলটিমেটলি উনি ফ্লাই করার পর মাঝ রাস্তার থেকে ফিরে আসে। এই যে ফিরে আসার ব্যাপারটা, এই জায়গায় আমি সাকিবকে, এই উদ্যত সাকিবকে বলবো যে এই জায়গায় তিনি অনেক নমনীয়। যেই মুহূর্তে তিনি সচেতন হয়েছেন যে আমাকে ডাকা হচ্ছে দলের প্রয়োজনে, আমার এই যাওয়াটা উচিত না, বা বোর্ড এ ব্যাপারে 16 আনা একমত না আমার সঙ্গে, তিনি ফিরে এসেছেন। এখানে তিনি একটা নিয়মানুবর্তিতার ভিতরে তাকে আমি দেখতে পাই। তো তারপরে তিনি ফিরে আসলেন। এয়ারপোর্টে দেখেছি তিনি যে সমস্ত ভুল বোঝাবুঝি কথাটাও তিনি উল্লেখ করেছেন। তো আমরা মনে করেছিলাম যে এই ভুল বোঝাবুঝির ব্যাপারটা হয়তো বোর্ড সভাপতির সঙ্গে বা বোর্ডের যারা সংশ্লিষ্ট লোকজন আছে তাদের সঙ্গে আলাপ করলে ভুল বোঝাবুঝিটার অবসান হয়ে যাবে। কারণ সাকিবের ব্যাপারে সাকিবের অশিষ্ট আচরণে আমরা যেরকম ব্যথিত হই, তার প্রয়োজনীয়তাটা আমরা সমানভাবে ফিল করি। আমাদের বাংলা জিয়েতে প্রবাদের দুই রকম ব্যাপারই আছে। একটা যেরকম আছে যে দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো, পাশাপাশি একটা আছে দুধেল গায়ের লাঠিও ভালো। আমরা দুইটাই একটা বাস্তবতার নিরিখে দুইটাকেই কিন্তু আমরা জাতিগতভাবে অ্যাকসেপ্ট করে নিই। তো ওই দুধেল গায়ের লাঠিটাও ভালো, যে দুধেল গাইটাকে কিন্তু সৃষ্ট করার একটা প্রচেষ্টা আমাদের থাকে এবং তাকে আমরা দহন করি, তাকে সৃষ্ট করে আর কি। তো সাকিবের ব্যাপারে অনেক ছোট ছোট ঘটনা ঘটে গেছে। আমি কিন্তু বোর্ডের পক্ষে কোনো অভিভাবক তো এখানে আমি দৃশ্যমান হয়নি যে তাকে সৃষ্ট করার কোনো প্রচেষ্টা চলেছে। আমি যদি ইন্ডিয়ার সঙ্গে ম্যাচের সময় যে ঘটনাটা ঘটেছে, ওই সময় যদি একটা এই আজকের যে এরকম কঠোরতা বোর্ড দেখিয়েছে, ওই সময় যদি একটা কঠোর মনোভাব নিয়ে একটা ওয়ার্নিং টর্নিং জাতীয় কোনো ব্যাপার স্যাপার হতো, তো আমার মনে হয় পরবর্তী ব্যাপারে উনি আরও বেশি সাবধান হতেন। তো আমি 16 আনাভাবে
সাকিবকে বোর্ড একদম সঠিক সিদ্ধান্ত দিয়েছেন এটাও বলবো না, কিন্তু সিদ্ধান্তটা প্রয়োজন ছিল এটুকু বলতে চাচ্ছি। মুস্তফা মামুন, বাংলাদেশের ক্রিকেটে সাকিব আল হাসান অবশ্যই একটা পোস্টার বয় এবং সারা পৃথিবীতেই অন্যতম বড় ক্রিকেটারদের মধ্যে একজন তিনি। এইরকম তারকা ক্রিকেটারকে, তারকা খেলোয়াড়কে কিভাবে আসলে, জালাল ভাইও যেটা বলছিল যে মানে দুধেল গায়ের লাথি, তো সেটাকে আমরা যেভাবেই দেখি না কেন সেই জায়গার ম্যানেজমেন্টটা কি আমাদের কোনো দুর্বলতা ছিল? হ্যাঁ, যদি আমি তাত্ত্বিকভাবে বলি, মানে বলাই যায় এটা, মানে আমরা বলতেই পারি যেহেতু এরকম একটা ঘটনা ঘটছে, দলের সেরা খেলোয়াড় তাকে যখন আপনার সেরা খেলোয়াড়টি সেরা পারফরমেন্স দিচ্ছে কিন্তু ইনডিসিপ্লিন কাজ করে সে নিজেকেও ক্ষতিগ্রস্ত করছে বাংলাদেশ ক্রিকেটকে। মানে হয়তো সাকিব যদি ইনডিসিপ্লিন না হতো আরও বেটার ক্রিকেট খেলতো হয়তো, তো ফলে তো সেই জায়গাটা তো আমরা যে ম্যানেজ করতে পারিনি, এটা দায় কিন্তু নিতেই হবে যে কোনো ক্ষেত্রে। মনে করেন যে সে যে সরকারে থাকে, দেশে বড় একটা অ্যাক্সিডেন্ট হলে তার দায় নিতে হয়, বাংলাদেশে নেয় না কিন্তু মানে নেওয়া উচিত মানুষ দোষারোপ করে আর কি, এটা তো অটোমেটিক্যালি। কিন্তু আমি ভাবি মাঝে মধ্যে ভেবেছি, প্রথম হচ্ছে আমি এই যে এই পার্টিকুলার জায়গাতে আমার আসলে আপত্তি আছে, আমি কালকে আপনাদের অনুষ্ঠানে করেছি যে দুধেল গায়ের লাথি, এটা আসলে কোনোভাবেই আমি মানে এই প্রবাদের সঙ্গে আমি নাই, মানে কোনো অবস্থাতে। আমি মনে করি যে এই জায়গায়, যে এইরকম একটা জায়গায় যখন ব্যক্তির খেলা না, যখন দলের খেলা, এবং সেই দলটা যখন কোনো ক্লাব নয়, কোনো স্পোর্টিং ক্লাব নয় বাংলাদেশ, তখন অনেকগুলো জায়গা আছে, কিন্তু এটা একটা ক্রিকেট টিম বটে, কিন্তু এটা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে, ফলে এটা অনেক বড় জায়গা। ফলে এই জায়গাতে বাংলাদেশের মানুষের ইমোশন, তার মানচিত্রের পরিচিতি ইত্যাদি যারা প্রতিনিধিত্ব করে, তাদের জায়গা থেকে অনেক বেশি দায়িত্ববোধ দিতে হবে। এখন বলতে পারেন যে সাকিব ইমেচুর, সাকিবের চেয়ে কম বয়সী প্লেয়ার আমাদের বাংলাদেশে খেলেছেন, এবং সাকিবের মতো বড় তারকা না হলে আরো তো কম বেশি তারকা আমাদের আন্তর্জাতিক ম্যাচ যখন আমরা ভাবতেই পারি না, তখন আমাদের মোহাম্মদ আশরাফুল বিশ্ব রেকর্ড করেছেন, আরো কম বয়স ছিল, আরো ইমেচুর ছিলেন। এইরকম ঘটনা কিন্তু আমরা দেখিনি পৃথিবীতে। এখন মনে করেন যে ম্যানেজার নাই, এটা একটা কথা যেটার সঙ্গে আমিও একমত যে ম্যানেজার অবশ্যই থাকা উচিত। এখন মনে করেন ম্যানেজার ছিল, কিন্তু সেই ম্যানেজার পার্মানেন্ট ম্যানেজার ছিল, উনি এমন কিছু রিপোর্ট উনি দিয়ে গেছেন বোর্ডে, মানে এবং হচ্ছে যে যখন সাকিব তামিম ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন ছিল তখন কিন্তু সেই রিপোর্টগুলাও অনেক ভয়ঙ্কর ছিল। এখন আপনি বলতে পারেন যে বোর্ড ওই সময়টাতে এক করে নাই কেন, তখনকার বোর্ড কিন্তু ওই সময়টাতে এক করে নাই, এই কথাটাও কিন্তু ঠিক না। সাকিব তামিমকে কিন্তু ক্যাপ্টেন্সি থেকে সরানো হয়েছিল, সাকিব কিন্তু বাংলাদেশের হিস্ট্রি সেরা প্লেয়ার, তাকে ক্যাপ্টেন্সি থেকে সরানো হয়েছিল। কেন সরানো হয়েছিল? ক্যাপ্টেন হিসেবে খারাপ ছিল না, সে যে টেন্ডুলকারের মতো ক্যাপ্টেন হিসেবে খারাপ পারফরমেন্স তা কিন্তু না, শুধুমাত্র ইনডিসিপ্লিন, দলকে মোটিভেট করতে না পারা, বরং তাদের কারণ দল ক্ষতিগ্রস্ত যে এই জন্য সরানো হয়েছে। ফলে একটা শাস্তি সাকিব আগে পেয়েছে, 3 মাস আগে তাকে একটা শাস্তি দেওয়া হয়েছে, এই কয়েক মাস আগে, এই 3 ম্যাচ শ্রীলঙ্কা। ফলে কিন্তু তাকে কিন্তু দেখেন ধারাবাহিকভাবে কিন্তু শাস্তি দেওয়া হয়েছে, কিন্তু উনি কারেকশন করেননি। কাজে আমরা যদি একদম বলে ফেলি যে না ক্রিকেট বোর্ডের অনেক দায় ছিল, এই সেই, হ্যাঁ দায় ওইটুকুই, দায় যে চেয়ারে যে বসে থাকবে যখন তার একটা সেরা খেলোয়াড় এরকম কাজ করবে, তার এই দায়টুকু নিতে হবে, এই দায়টুকু তার আছে। কিন্তু সে যে কোনো কাজ করেনি, এই বোর্ড না আগের বোর্ডও করেছে। মানে আমি যদি বলি যে সাকিব তামিমের ক্যাপ্টেন থেকে সরান্ত, এই তখন কিন্তু নাজমুল হাসান পাপন, আমি তখন উনি সভাপতি ছিল না, আরেক অন্য সভাপতি ছিল, তখন টিমের ম্যানেজার যিনি ছিলেন তার রিপোর্ট ছিল, কোচের রিপোর্ট ছিল, এই কোচ না অন্য কোচ। ফলে কিন্তু তার মানে কিন্তু কোনো ব্যক্তি না। এখন তারপরে সংশোধনের জন্য হয় কি যে এখন তো সেশন, এখন আমি যেটা দেখছি যে পৃথিবীতে ধরুন যে ক্রিকেট খেলে এখন কোচ, টিম ম্যানেজমেন্ট, এগুলো কিন্তু খুবই রিসেন্ট পাস্টের কনসেপ্ট। আগে কিন্তু জালাল ভাইরা জানেন যখন ইন্টারন্যাশনাল ক্রিকেট হতো, কোচ টোচ কিচ্ছু ছিল না, একজন ক্রিকেট ম্যানেজার থাকতো, সেই কিন্তু সব, সেই কিন্তু ট্যুর ম্যানেজ করতো, আবার সেই কিন্তু কোচও থাকতো। ক্যাপ্টেন্স গেম, এটা কিন্তু ক্যাপ্টেন্স গেম, ক্যাপ্টেন নিয়ন্ত্রণ করতেন। আরো বড় বড় কত টেম্পারমেন্টাল প্লেয়ার ছিল, কত কাণ্ড করেছেন, অনেক ঘটনা আছে, ভিউ রিচার্ডসের অনেক ঘটনা আছে আমরা জানি। কিন্তু সেই ঘটনাগুলো কিন্তু কিরকম গেমকে ডিসরেসপেক্ট করা, দেশকে ডিসরেসপেক্ট করা, এই জায়গায় কিন্তু তারা সবাই জাননি। আমরা যদি ধারাবাহিকভাবে দেখি, উনি প্রথমে ডিসরেসপেক্ট করেছেন তার এক্স প্লেয়ারদের প্রতি, উনি যে প্লেয়ারদের প্রতিনিধি, আজকে সাকিব অনেক বড় প্লেয়ার, রাইট, কিন্তু তার আগে যিনি পারফর্ম করেছেন বাংলাদেশের হয়ে, তিনি কিন্তু বেসটা তৈরি করেছেন। আজকে আকরাম খান আমাদের যে ইনিংসটা খেলেছিলেন এই 64 রানে হল্যান্ডের এগেনস্টে, শান্তরা যে আইসিসি ট্রফি শেষ বল যেভাবে জিতিয়েছিলেন, এই প্রত্যেক কিন্তু ধারাবাহিকতা। আমরা তো চাই যে সাকিবের যে বড় ক্রিকেটার তৈরি হোক, সেই পথটা সাকিব তৈরি করে দেবেন, এটাই কিন্তু নিয়ম। কিন্তু আমরা কি দেখতে পাই, আপনি দেখেন তাদের প্রতি অসম্মান, সেই অসম্মানের সময় বোর্ড এক করেনি, তখনই আসলে ব্যবস্থা নেওয়া উচিত ছিল, কিন্তু সতর্ক করেছে। খালি বোর্ড যে একদম কিছু করে না এই বিষয়টা তা না। তারপরে কি করেছেন, উনি দর্শকদের ডিসরেসপেক্ট করেছেন, তার দেশপ্রেম নাই বলে, ঠিক আছে। তারপর হচ্ছে শেষ পর্যন্ত দর্শককে মারার ঘটনা কিন্তু এইটাই প্রথম না, সিলেটের একটা ঘটনা আছে। কিন্তু দেখেন মিডিয়া কিন্তু তখন, আমরা অনেক ক্ষেত্রে কিছু কিছু জায়গায় সাকিবকে ছাড় দেওয়া হয়েছে। এখন আপনি এখন বলতে পারেন যে না এই ছাড় আপনি দিলেন কেন, কিন্তু ছাড়গুলো দেওয়া হচ্ছে সাকিব বলেই, মনে হচ্ছে দেশের সেরা প্লেয়ার, হয়তো কিছু কিছু ক্ষেত্রে হয়তো বাড়াবাড়ি করেছে, হয়তো আমরা জানি না, মৌখিকভাবে হয়তো তাকে বোঝানো হয়েছে, একদম যে ওইসব ঘটনার জন্য কেউ কিছু বলেন জানা, হয়তো ম্যানেজার বলেছেন, আমরা আনঅফিসিয়ালি জানি ম্যানেজার তার ঘনিষ্ঠ দু একজন তার সঙ্গে কথাও বলেছেন।
কাজে একদম যে হয়নি, এখন এগুলো তো যেমন সাকিব এটা করছে, এখন সাকিবের জন্য কাউন্সিলিং এর জন্য আলাদা করা, এইটা কিন্তু এই প্রফেশনাল যুগে সে প্রফেশনাল তার ম্যানেজ করাও কিন্তু এটাও কিন্তু নিজের দায়িত্ব। এবং আমি অনেক ভেবেছি যে কি করা যেত, মানে শাস্তির জায়গায় না এসে কি করা যেত, কাউন্সিলিং করা যেত। তো সেটা তো সাইকোলজিস্ট এনে কিছু কিছু কাজ, মানে এখন যদি সাকিবের জন্য শুধু আলাদা কাউন্সিলিং করা হয় সেটাও কিন্তু খুব সম্মানজনক না কিন্তু প্রকাশে। আর এবং শৃঙ্খলাটাও তো খেলারই একটা অংশ। এইসব জায়গায় যদি কেউ টেম্পারমেন্টাল হয় তাহলে কিন্তু হি হ্যাজ লট অফ থিংস, ওনার ম্যানেজার আছে, থাকতে পারে, উনি নিজেই তো একজন ম্যানেজার রাখতে পারতেন, উনি নিজেও তো একজন মানে কাউন্সিলিং করতে পারতেন, সেই জায়গায় কিন্তু আমরা দেখি নাই। ফলে বিষয়টা যে এই যে জায়গায় আসলে আমার ক্রিকেট বোর্ড তাকে কিন্তু প্রথম ক্যাপ্টেন্স থেকে সরিয়েছে, তারপর 3 ম্যাচ নিষিদ্ধ করেছে, ফলে ধারাবাহিকতায় কিন্তু এই জায়গায় আসা। এখন ভাই কিছু কিছু জায়গা আছে, আমি কালকেও বলেছি আজকেও বলছি, যে অশ্লীল অঙ্গভঙ্গি আমি যখন করবো টিভি ক্যামেরা দিয়ে থাকি, এইটার জন্য কোনো ম্যানেজার, কোনো ক্রিকেট বোর্ড, এটার জন্য যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড দায়ী থাকে একজনের অশ্লীল আচরণের জন্য, এবং এই অশ্লীল আচরণ কিন্তু ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ওয়ার্ল্ড কাপের সময় ঘটেছিল, ছাড় দেওয়া হয়েছে, কিন্তু মিডিয়াও কিন্তু এগুলো আগে ইগনোর করে গেছে। তো আমরা এখন দেখছি যে এই ছাড়গুলোই হয়তো অনেক ক্ষেত্রে আমাদের মনে হয়েছে এবং ক্রিকেট বোর্ডের হয়তো মনে হয়েছে যে এই ছাড়গুলোই সাকিবকে বড় ভুলের দিকে নিয়ে যাচ্ছে। ফলে এই ভুলের প্রভাব কিন্তু দলের অন্যদের মধ্যে পড়ছে এবং তারও প্রমাণ আছে। ফলে ক্রিকেট বোর্ড মনে হচ্ছে সামহার উই হ্যাভ টু অ্যাক্ট, এবং দ্যাট ডিড, আমি মনে করি যে সেটা। শান্ত ভাই, আমি এই জায়গাটা একটু আপনার দৃষ্টি আকর্ষণ করব যে আজকে ক্রিকেট বোর্ডের সভাপতি উনিও কিন্তু বলেছেন যে দলের ভিতরে এটা সংক্রমিত হচ্ছে, যে আচরণগত সমস্যার কথা বলতেছি। তো এমনিতে যখন আপনিও জাতীয় দলে খেলেছেন, প্রতিনিধিত্ব করেছেন দেশের, তো সেইখানে এই যে শেয়ারিংটা একটা দল হয়ে ওঠার ক্ষেত্রে এই ধরনের আচরণ কি ধরনের প্রভাব ফেলতে পারে? অবশ্যই বলবো আচরণটা আসলে প্রভাব পড়ে, কারণ আমি কিছুদিন আগে একটা বিসিএল একটা খেলা হয়েছিল, সেখানে কিছু প্লেয়ার খুব বাজে অঙ্গভঙ্গি করেছে, যেটা আসলে সাকিবের মাধ্যমেই হয়তোবা সেই জিনিসগুলি তারা নিচ্ছে। আসলে আমার মনে হয় যে সাকিবের যে ব্যবহারগুলি করছে সেগুলো কিন্তু অন্য প্লেয়ারদের এফেক্ট করছে, এবং তারাও কিন্তু চাচ্ছে সাকিবের মতন ব্যবহারের মধ্যে আসুক, তাদের কথাবার্তার অ্যাটিটিউড কিন্তু অনেকটা চেঞ্জ হচ্ছে। বাট আপনি যখন দেশের হয়ে খেলবেন তখন কিন্তু আপনি যত উপরের লেভেলে যাবেন আপনার কিন্তু নম্রতা ভদ্রতা কিন্তু আরো বেটার হওয়া উচিত আমি মনে করি। সেই ক্ষেত্রে সাকিবের যে কর্মকাণ্ড মামুন বলে গেল, অনেকগুলি কর্মকাণ্ড বলে গিয়েছে, কিন্তু একটা না, সেগুলো কিন্তু আস্তে আস্তে অন্য প্লেয়ারদের অবশ্যই এফেক্ট করছে, এবং করছে বলে দেখি কিন্তু আপনি কিন্তু দেখেন টিমের রেজাল্টও কিন্তু এফেক্টিভ হচ্ছে, রেজাল্ট পাচ্ছে না। তো ডিসিপ্লিন যদি একটা টিমে যদি না থাকে, আসলে একজনের জন্য কিন্তু অনেকজনের ডিস্টার্ব হয়, এটা কিন্তু স্বাভাবিক। তো আমি যদি বাংলাদেশ আগে দেখবো, আমি বাংলাদেশ ব্যক্তি বা দল দেখবো না, আমি আগে বাংলাদেশ দেখবো। বাংলাদেশের জন্য যদি আমার দলের ক্ষতি হতে থাকে এমন পরিস্থিতিতে অবশ্যই আমি সেরকম ডিসিশন নিতে বাধ্য হব আমি মনে করি। আর একটা জিনিস, এই যে তাকে যে একটা লম্বা সময় খেলার বাইরে রাখা হচ্ছে সাকিবকে, এটার জন্য তার খেলোয়াড় হিসেবে কি ধরনের ক্ষতির মুখোমুখি হইতে পারে? আসলে একজন খেলোয়াড় সবসময় চাবে যে সে খেলার মধ্যেই থাকুক। তো আমি মনে করি সে যদি একজন ফাইটিং প্লেয়ার, আমি জানি সে বাংলাদেশের একজন সাবেক বেস্ট অলরাউন্ডার ওয়ার্ল্ডের। সো আমি মনে করি যে সে যদি তার ডিটারমিনেশন থাকে যে আমি আবার ব্যাক করবো, আমি ভালো করে ব্যাক করবো, সেটা আমার মনে হয় না সেটা কোনো এফেক্ট হবে। বাট ওয়ার্ল্ড কাপের আগে যে 6 মাসটা দিয়েছে সাসপেনশন, সেটা যদি একটু কমিয়ে দেওয়া যায় আমার মনে হয় ভালো হবে। কিন্তু ওয়ার্ল্ড কাপের আগে তিনি যদি কিছু খেলতে পারেন, ঘরোয়া ক্রিকেট বলেন বা ইন্টারন্যাশনাল ক্রিকেটই বলেন, তাহলে বাংলাদেশের জন্য একটু ভালো হবে আমার কাছে মনে হয়। জি শান্ত, আমরা একটা বিরতিতে যাব। বিরতির পরে জালাল ভাইয়ের কাছ থেকে জানতে চাইবো যে এইরকম কোনো সুযোগ এখনো আছে কিনা, যেই তাকে যে শাস্তি দেওয়া হয়েছে সেটা কোনো ধরনের আবার পুনর্বিবেচনার কোনো সুযোগ আছে কিনা, একটা বিরতির পরে। দর্শক, একটা বিরতিতে যাচ্ছি, ফিরছি। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। জালাল ভাই, যেটা জানতে চাচ্ছিলাম যে যেই সাকিবকে যে শাস্তি দেয়া হয়েছে সেটার কোনো ধরনের পুনর্বিবেচনার সুযোগ বিসিবির আছে কিনা? বিসিবির চূড়ান্ত কর্তৃপক্ষ, বিসিবির কাছে তো ক্রিকেটের স্বার্থটাই সবচেয়ে বড় হওয়া উচিত। তা এখন যে মেসেজটা সাকিবকে দেওয়ার সেটা তারা অলরেডি পৌঁছে দিয়েছে। এখন বাংলাদেশ ক্রিকেটের স্বার্থে যদি তারা আবার পুনর্বিবেচনা করেন সেই সুযোগ তো অবশ্যই আছে। এখন কথা হচ্ছে আমরা আমাদের এইখানে হাতে উদাহরণও আছে। আমরা 2007 সনে আইসিএলে যেমন একটা বিশাল বহর বাংলাদেশ টিমের মানে টিমে খেলার স্বার্থটা ত্যাগ করে, বাংলাদেশ ক্রিকেটের স্বার্থ ত্যাগ করে আইসিএলে জয়েন করেছিল, সেই দলের অনেকেই আমরা দেখেছি বোর্ড পুনর্বাসিত করেছে, পুরস্কৃতও করেছে পরবর্তীতে। তো ক্ষমার একটা উদাহরণগুলো আছে।
তো সাকিব তো আমাদের ক্রিকেটের জন্য একটা কি বলবো এসেনশিয়াল ডেভিল। মানলাম সে অশিষ্ট বা অদ্ভুতপূর্ণ আচরণ করেছে, কিন্তু আমরা আমাদের সাফল্যগুলো যদি দেখি, তার পারফরমেন্স এত কিছুর পরেও কিন্তু মাঠে ঢুকলে পরে তার মাইন্ডসেটটা কিন্তু এক পুরোপুরি খেলার ভিতরে থাকে এবং দলের জন্য তিনি খুব একটা এসেনশিয়াল উপকরণ। তো বাংলাদেশ আর আমাদের সাম্প্রতিক অতীতে আর কি আমাদের মাঠেও কোনো সাফল্য নাই, সাংগঠনিক কোনো সাফল্যও নেই। তো আমরা একটু সুদিনের আশায় তো আমরা মানুষ তো মানে শেষ পর্যন্ত চেষ্টা করে আর কি। তো সেদিক বিবেচনা করলে আমরা এটা পুনর্বিবেচনা অবশ্যই বোর্ড করতে পারে। এবং আমি যেটা বলতেছিলাম সেটা আবার বলছি, মেসেজটা সাকিব অলরেডি পেয়ে গেছে। আর যে পার পাবে না সেই সম্পর্কে সে নিশ্চিত। এবং আমাদের যে সামনে যে প্রোগ্রামগুলো আছে সেইগুলিকে সমন্বিত করার জন্য একটু লঘুদণ্ড যদি বোর্ড ইচ্ছা করে তাহলে দিতে পারে। কিন্তু এটা তো গেল দণ্ডের দিক, কিন্তু আরেকটা যেটা যে তার যে সংশোধনের বিষয়টি, আমরা জানি যে এইটি একটা মানে ক্রমান্বয়ে গত কয়েক বছরই আমরা বিভিন্ন সময় এটা এই সংশোধনটা মানে একটা ব্যক্তি, সে একটা এক্সেপশনাল প্লেয়ার এবং আমাদের আর্থসামাজিক প্রেক্ষাপটে সে যে অবস্থানে এখন আছে সেটাও বিবেচনা করতে হবে। ধরেন তার আর্থিক যে অবস্থা, তার ব্যবসায়িক যে অবস্থা, তার আপনার বিজ্ঞাপন জগতে তার ডিমান্ড, সারা বিশ্ব ক্রিকেটে তার ডিমান্ড, সব মিলিয়ে ওই বয়সের একটা ছেলের মাথা ওই বয়সের একটা স্বাভাবিক ছেলের মাথার সঙ্গে একসাথে যায় না, একটু ব্যতিক্রমী হতে পারে। আমাদের দুর্ভাগ্য যে এটা নেতিবাচক একটা প্রভাব ফেলেছে, সে উগ্র হয়ে যাচ্ছে। তো এটা মনে হয় সব রোগেরই তো চিকিৎসা আছে, সেটার চেষ্টাটা আমরা করে দেখতে পারি। হতেও পারে, নাও হতে পারে, কিন্তু চেষ্টা করতে তো দোষ নেই। তো আমরা সাম্প্রতিককালে মামুন এই নিউজিল্যান্ডের অস্ট্রেলিয়ার জন্য তারা কিন্তু একজন মনস্তত্ত্ববিদ নিয়োগ করে এবং ট্যুরেও যায় সে তার সঙ্গে। তো সেরকম একটা কিছু না করলেও তার পারিপার্শ্বিক তার সঙ্গে যারা থাকে, তার স্ত্রী, তার বাবা মা, সবাই সঙ্গে একটা রিলেশন করে যে সবার সহায়তা কামনা করা উচিত। সার্বক্ষণিক যাদের সঙ্গে থাকে, বোর্ডের সঙ্গে ধরেন একটা ম্যানেজার বা কোচ কতক্ষণ থাকে, তার প্রাত্যহিকতার সঙ্গে যারা জড়িত তাদেরকেও ইনভলভ করা উচিত করে, যে প্লিজ হেল্প আস, যে তাকে বোঝানো রাস্তা আছে আর কি। আমরা যতগুলি আমাদের মাথায় আছে আমরা চেষ্টা করে দেখতে পারি, কারণ এরকম একটা প্লেয়ার তো আমরা সচরাচর পাই না। একজন অ্যাভাব অ্যাভারেজ প্লেয়ার, তাকে যদি আমরা ব্যবহার করার জন্য সর্বাত্মক একটা চেষ্টা আমাদের করা উচিত। এবং সে টিমে থাকা এবং না থাকা, আমি মানলাম তার সমস্ত মানে দোষ থাকা সত্ত্বেও তার থাকা আর না থাকায় আমাদের অনেক ডিফারেন্স তৈরি হয়। তো সেই সমস্ত বিবেচনা করে তাকে যাতে আমরা পেতে পারি এবং তাকে সুস্থভাবে পেতে পারি, তার সুস্থ মানসিকতার এক সাকিব এবং তার এই খেলোয়াড়ি ক্ষমতা সহ সাকিব, এই সমন্বিত সাকিবকে আমরা পেতে চাই। তো সেই জন্য আমার মনে করব বোর্ড আরেকটু নমনীয় হয়ে যদি পুনর্বিবেচনা করেন, বাংলাদেশ ক্রিকেটের লাভ ছাড়া ক্ষতি হবে না। মোস্তফা মামুন, এই যে শাস্তিটি দেওয়া হলো সেটার ব্যাপারে আপনি কি মনে করেন যে এটা কতটুকু উপকৃত করবে সাকিবকে? আমি একটু জালালের কথা ধরে একটা পয়েন্ট বলি, যে প্রথম হচ্ছে যদি এটা হয়, জালাল যেটা বলেন চমৎকার প্রস্তাব, আসলে প্রস্তাব হিসেবে খুবই চমৎকার, যে এটা যদি হয় সাকিবকে এরকম তার প্রাত্যহিকতায় যারা জড়িত ফ্যামিলি তাদের সঙ্গে বোর্ডের একটা ইয়ে করা। এবং এই ক্ষেত্রে আবার হয় কি, যখন সাইকোলজিস্টরা প্রথম কথা বলে, যখন কোনো সাইকোলজিস্ট যাবেন, প্রথম কথা হচ্ছে তার উপর আপনার বিশ্বাস রাখতে হবে। আপনি যখন নিজে সাইকোলজিস্টের কাছে যাবেন, দ্যাট মিনস তখনই কিন্তু সাইকোলজিস্ট ওয়ার্ক করবে। কিন্তু যদি জোর করে আপনাকে নিয়ে যাওয়া হয়, এটা জানি না। তো ফলে ওই দিক থেকে ইভেন আলবে যেটা বললেন, আমার এখনই মনে হচ্ছে সাকিবের যে ফ্যামিলির যারা আছেন, আমার মনে হয় আর কি, তারাও কিন্তু ইন্টারভেন করতে পারেন এই ক্ষেত্রটাতে। তারাও বরং সাকিবকে বোঝাতে পারেন বা তারা ক্রিকেট বোর্ডকে বলতে পারেন। তারা তো আরো ভালো জানেন, তারা তো ছোটবেলা থেকে দেখেছেন যে ক্রিকেট বোর্ডকে যে আপনারা এই কাজটুকু করেন, আমরা এই করছি, এইভাবে কিন্তু করা যেতে পারে। এটা হচ্ছে একটা বিষয়। এখন হয় কি, এই জায়গাটা তো আমার একটা প্রশ্ন, যখন একজনের জন্য এরকম করা হবে তখন করতে হবে কি বাকি সবার ফ্যামিলির সঙ্গে যোগাযোগ করতে হবে। কারণ হয়েছে কি, এইসব ক্ষেত্রে না পলিসি টিম গেমে যখন একজনের জন্য একটা স্পেসিফিক কিছু করলে বাকি 10 জনের জন্য তাদের প্রতি হীনমত। বাংলাদেশের ক্রিকেটে সাকিব, যেমন জালাল ভাই বললেন, সাকিব অতুলনীয়, অসাধারণ, কিন্তু কালকেও বলেছি আজকেও বলি, বাংলাদেশ গত 2 বছরে 8টা ম্যাচ জিতেছে, 7টাতে সাকিব ছিলেন না। আর অষ্টম যে ম্যাচটাতে উনি ছিলেন, উনি 3 রান করেছেন এবং 27 রান, 9 উইকেট। তার মানে আমরা ম্যাচ জিতছি কিন্তু সাকিবকে ছাড়া বিহীন। খালি যে আমরা বলে ফেলছি তো সাকিব থাকা, যেমন আফগানিস্তান এশিয়া কাপে আফগানিস্তানের সঙ্গে হারলো, আমরা বললাম যে সাকিব সাসপেন্ড, সাকিব থাকলে আমরা পারতাম। সাকিব আসার পর আমরা হংকংকে হারলাম। সো
তার মানে কিন্তু এই এত 2+2 = 4 না, ইমেজটা ওইভাবে তৈরি হয়ে গেছে। হ্যাঁ না, এখন আমাদের এই ফ্যাক্টগুলো দেখতে হবে, অ্যানালাইসিস দেখতে আপনি তো অ্যানালাইসিস দেখতে হবে। এখন তার মানে অথচ দেখেন আমার মজাটা দেখেন, সাকিব যে ম্যাচগুলোতে খেলেন সেগুলোতে কিন্তু সাকিব বাংলাদেশের পক্ষে 80% ক্ষেত্রে সেরা পারফর্মার, রাইট? সাকিব কিন্তু সবচেয়ে ভালো খেলেন, এই বিষয়ে সন্দেহ নাই। তাহলে উনি দলে থাকার পর তাহলে কি তার মানে হয়তো এমন হতে পারে বাকিরা মনে করে সাকিব থাকলে তার উপর এত নির্ভরশীল যে তারা তাদের সেরা পারফরমেন্স দেওয়ার মতো হাঙ্গারটা থাকে না। হয়তো আমি বলছি যে একটা আমরা যদি কনক্লুশন আসতে চাই, অথবা দ্যাট ইজ ভেরি ডেঞ্জারাস, যেমন হতে পারে যে সাকিব থাকলে বা তার প্রভাবের কারণে বা কারো প্রভাবের কারণে টিমের বাকিদের মধ্যে সেই টিম স্পিরিটটুকু থাকে না, সবাই দলের জন্য খেলে না, এই জন্য ওই সময় তার সেরা পারফরমেন্সটা বের হয়। দুটো একটা ঠিক, আমি জানি না কোনটা ঠিক, কিন্তু আমি ফ্যাক্টটা বললাম। ফলে এইগুলো নিয়ে আমাদের ভাবা উচিত, সাইকোলজিস্টের কথা যেমন ভাবা উচিত, ফাইন, কিন্তু হয় কি পুরো টিমটাকে একটা ফর্মেট, যেমন সাকিব তামিমের ক্ষেত্রে বা আরও কিছু স্টারের ক্ষেত্রে আমাদের যেটা হয়েছে, যেহেতু তারা আমাদের যে বড়, তাদের কিছু বাড়তি সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, যেমন হয়তো শুটিং প্র্যাকটিসে দেরি করে আসছেন, শুটিং যেহেতু তাদের এডের বিষয় থাকে, তারা বিমানে যাওয়ার জন্য দেরি করে গেছেন, টিমের সঙ্গে যাননি, এইসব ঘটনা কিন্তু এলাও করা হয়েছে। এখন আপনি বলতে পারেন যে তখন এগুলো ভুল আছে, তখন হয় কি সব সময় তারকারা একটু বাড়তি সুবিধা পেয়ে থাকেন, দলের বাকিরাও মেনে নেয়, কিন্তু একটা পর্যায়ে গিয়ে সেটা কিন্তু একটা লিমিট থাকে। সেই লিমিটটা কিরকম, সেই তারকারা সুবিধা পাবেন, কিন্তু তারকা যদি সুবিধা পেয়ে বাকিদের প্রতি মুহূর্তে বুঝাই দেন যে আমি কিন্তু তারকা, তোমরা তারকা নও, তাই কিন্তু শেষ। কিন্তু উনি সুবিধা পেলেন, কিন্তু উনি টিমের মতো অ্যাক্ট করলেন। যে পৃথিবীতে সাকিব তো আমাদের জন্য বড় স্টার, গ্লোবালি অনেক বড় বড় স্টার আছে। এই আমি আজকে ভাবছিলাম যে সাকিব যে এটা এই অ্যাবজর্ব করতে পারছেন, এটা কিন্তু আসলে একটা ব্যাপার। বাংলাদেশের একটা ছেলে এত কিছু পেয়েছে, আমাদের মানদণ্ড অনেক বেশি, তার আসলে এটা ম্যানেজ করা কঠিন, এবং দেশের 16 কোটি মানুষই আসলে তাকে পছন্দ করে। এখন আমি উদাহরণ দেখলাম, আমি ভাবলাম যে আচ্ছা তাহলে মেসির ক্ষেত্রে কি হয়, রোনালদোর ক্ষেত্রে কি হয়, তারা তো অনেক বেশি, সাকিবের তুলনায় অনেক বেশি প্রেশার, অনেক বড় গ্লোবাল স্টার, বয়সে এমন বেশি না, তারাও কিন্তু 18-19 বছর বয়সেই তারা, মেসি 19 বছর বয়সে ব্যালন ডি'র জিতেছেন, আর অনেকে, আপনি পেলে ম্যারাডোনা বাদ দিলাম, ক্রিকেটের কথা আমি আসছি না, আমি একটু অন্য একটা উদাহরণ দেওয়া যাবে। একটু ইন্টারভিউ করি, এই যে মেসি আর নেইমারদের আছে, ওর কিন্তু ব্যক্তিগত ব্যাপারগুলো, ব্যবসা বলো, কন্ট্যাক্ট বলো, এটা বলো, ওর জন্য ম্যানেজার থাকে, এবং তাদের সিস্টেমটা এমন যে সে রানা যাতে কনসেন্ট্রেট করতে পারে খালি গেমে, সেই ব্যবস্থাটা তারা করে রাখছে। এই প্রফেশনাল ব্যাপারটা আমাদের এখানে হয় না, এটা কিন্তু করতে হয়, প্লেয়ার নিজেই কিন্তু করে না করে, এটা তো প্লেয়ার করে, এটা কিন্তু করতে হবে, এবং সাকিব ছাড়া বাকিদের ক্ষেত্রে আবার অত দরকার হয় না। আমি যে জন্য বলছিলাম, তখন আমার মনে হলো যে না, মেসি রোনালদোর ক্ষেত্রে এটা হবে না, কারণ তাদের সামনে, তাদের দেশে এইরকম মানদণ্ডের, তার মতো না হলে এরকম আর্থিক অবস্থার এরকম মানের প্লেয়ার আছেন, মেসির ম্যারাডোনা আছে, রোনালদোর ইউসুফি, মানে ফলে তার দেশে সেই প্রথম না, ফাইন। আচ্ছা, জর্জ উইয়া বলে একটা প্লেয়ার আছে লাইবেরিয়ার, আমরা অনেকে জানি, সে কিন্তু লাইবেরিয়ার প্লেয়ার, ওয়ার্ল্ড ফুটবলার অফ দ্য ইয়ার হয়েছিল 95-এ। হ্যাঁ, জর্জ উইয়া তার দেশের হিস্ট্রির সবচেয়ে বড় ফুটবলার বাই ফার, বাকি কেউ ধারে কাছে না। সেই জর্জ উইয়া, আমি তাদেরকে একটু স্টাডি করলাম, তারা কি, আমি দেখলাম যে তাদের মধ্যে 2-1 জনের প্রবলেম হয়েছে, কিন্তু জর্জ উইয়া কি করেছিলেন জানেন, ওদের লাইবেরিয়ান ফুটবল ফেডারেশন একটা ওয়ার্ল্ড কাপে খেলার সময় তাদের ফুটবল ফেডারেশনের টাকা ছিল না, বাছাই পর্বে খেলতে যাওয়ার প্লেন ফেয়ার ছিল না, জর্জ উইয়া পুরা বাছাই পর্বে প্লেন ফেয়ারটা দিয়ে তার টিমমেটদের নিয়ে গিয়েছিলেন। দিস ইজ দ্য রেসপন্সিবিলিটি। এখন জর্জ উইয়া কে? জর্জ উইয়া কিন্তু আফ্রিকার একটা দেশের মানুষ, এমন কিছু শিক্ষিত না, এমন কিছু না। এখন এটা কি হয়, এটা কিন্তু বড় হলে ওই শান্ত যেটা বললাম, নম্রতা, দায়িত্ববোধ, বড় তারকাদের এই একটুকু করতে হয় যাতে টিমের বাকিরা নিজেরা ইনফেরিয়র মনে না করে। দ্যাটস দ্য বিউটি অফ টিম স্পিরিট, টিম গেম, দ্যাটস দ্য নেসেসিটি অফ টিম গেম। এখন আমরা কি দেখছি, আমরা দেখছি সাকিবের কারণে, আমরা দেখছি খুব দুঃখের সঙ্গে বলতে হয়, আমি এই ব্যক্তি সাকিব বারবার বলতে হচ্ছিল, আমি দুঃখিত যে কোনো একজন প্লেয়ারের আচরণের কারণে, তারকাদের কারণে, যাদের নিয়ে আমরা প্রাউড হবো, যাদের নিয়ে আমরা তার পজিটিভ ইম্প্যাক্ট নিয়ে আলাপ করবো, যে সে দলে থাকে। আমরা যখন মাশরাফির কথা অনেক ক্ষেত্রে আমরা বলি, দেখেন মাশরাফির কথা আমরা কি বলি, যে মাশরাফি ইনজুর দলে থাকে না, কিন্তু তার উপস্থিতি দলকে অনুপ্রাণিত করে, না থেকেও। সাকিব তো এরকম হবে না সাকিব তো, কেন এরকম না হয়, কেন এরকম হবে যে আমাদের আজকে হিসাব করে বের করতে হয়। এটা কিন্তু আমাদের একটা পত্রিকার, ডেইলি স্টার পত্রিকায় অ্যানালাইসিস করেছে, করে যে 8টা ম্যাচ, আমি তাদেরকেই ক্রেডিট দিতে চাই। কেন করেছে কারণ তারা দেখিয়েছে যে সাকিব ইজ গেটিং এ প্রবলেম, কিন্তু সবাই বলছে যে টিমের জন্য দরকার, এই জন্য ছাড় দেওয়া হচ্ছে, কিন্তু এই ছাড় দেওয়াটা যৌক্তিক কিনা, এবং দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রেই যৌক্তিক না। আমরা যখন সাকিব তামিমকে ক্যাপ্টেন্সি থেকে সরানো হলো, হাহাকার হয়ে গেল যে ক্যাপ্টেন্সি থেকে এখন বাংলাদেশের কি হবে, কি হলো বাংলাদেশে বলেন। তার 6 মাসের মধ্যে যে টিম জিম্বাবুয়ে সেই হেরে এসেছিল, 6 মাসের মধ্যে ওই টিম এশিয়া কাপে অলমোস্ট চ্যাম্পিয়ন হয়ে গিয়েছিল, কারণ ওই টিম স্পিরিটটা ফিরে এসেছিল। কারণ আমরা ওই রিপোর্টে দেখেছিলাম টিম স্পিরিট ছিল না, তারপরে টিম গেমের টিম স্পিরিট ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং সেই স্পিরিটটুকু বাংলাদেশ দলের মধ্যে মিসিং বলেই আজকে অবস্থা। এই যে ধরেন সাকিব এত বড় বড়, কালকে আমরা বলছিলাম, আমরা ইন্ডিয়ার BC টিম আমাদের দেশে এসে আমাদেরকে 58 রানে 2-0 সিরিজ জিতে যায়,
আর আমরা মনে করেন যে এখন অমুককে লাগবে তমুককে লাগবে। আমার তো মনে হয় এগুলো হচ্ছে আমাদের দন্যতা। আমাদের মনে হচ্ছে যে এগুলো থেকে বের হয়ে আসতে হবে। এগুলো থেকে যে এরপরে হচ্ছে কি, এরপরে কঠোর ব্যবস্থা। আমাদের ক্রিকেট বোর্ড সভাপতি বারবার বলেছেন চেঞ্জ আনবো চেঞ্জ আনবো। চেঞ্জ আনবো শুনলে এমন একটা হাওয়া বাংলাদেশ দলে, অনেকে বলে চেঞ্জ আনবো, আমাদের প্লেয়ার কোথায়? আরে বাবা, প্লেয়ার কোথায়? চান্স না দিলে প্লেয়ার তৈরি হতে হবে। মোটামুটি বিষয়টা এরকম হয়ে গেছে, 15-20 জনের একটা তালিকা আছে, লিগ টিক হয় না, রেগুলার পাইপলাইন নাই, এদেরকেই খালি খেলাও। এবং এটা তারাও তৈরি করেছেন, এবং তাদের ঢোল বাজানোর কিছু লোক আছে সব দিক দিয়ে। এরা ঢোল বাজে যায়, অমুক না হলে চলবে না, তমুক না হলে চলবে না, চলে ভালো মতো চলে, আরো ভালো চলবে। জি, মামুন ভাই, একটা বিরতিতে যাব। বিরতির পরে একটু শান্ত ভাইয়ের কাছ থেকে জানতে চাইবো যে এই যে টিম স্পিরিট বিল্ড আপের ক্ষেত্রে টিমের প্রত্যেকের অবদানটা কিভাবে আসে, সেই জিনিসটা যদি একটু বলেন, এবং সেটা কিভাবে হ্যাম্পার হতে পারে যদি এর ভিতরে 1-2 জনের সমস্যা থাকে। দর্শক, একটা বিরতিতে যাচ্ছি, ফিরছি। স্বাগত আরেকবার, দেখছেন আজকের বাংলাদেশ। জালাল ভাই, আমরা একটু আবার আলোচনায় চলে যাব। শান্ত ভাইয়ের কাছে ছিলাম। শান্ত ভাই, যেইটি জানতে চাই যে এই ধরনের বিষয়গুলি আসলে বিশেষ করে ড্রেসিং রুমে কি প্রভাব ফেলে? আসলে আপনি যখন একটা প্লেয়ার ডিসিপ্লিনের জন্য অনেক কিছু তৈরি করে ফেলে, তখন কিন্তু ওই টিমের কিন্তু স্পিরিটটা খুব কম থাকে। আপনি দেখেন, মামুন ভাই বলে গেল একটু আগে যে সাকিব ছাড়া কিন্তু আমরা 8টা ম্যাচের মধ্যে 7টা ম্যাচ জিতে দিচ্ছি। তার মানে কি, আমাদের ওই 7টা ম্যাচে প্লেয়ারদের ডিসিপ্লিন খুব ভালো ছিল, এবং তাদের মধ্যে যে কথাবার্তা বা পারস্পরিক সম্পর্কটা তার মানে ভালো ছিল, টিম স্পিরিটটা ভালো ছিল। তো সেই ক্ষেত্রে যদি আপনি টিম স্পিরিট আনতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে টিমের একজন প্লেয়ারকে হেল্প করতে হবে, একজন আরেকজনের সাথে কথা বলতে হবে। সেই ক্ষেত্রে দেখা যেত হয়তো বা সাকিব থাকা অবস্থায়, আমার কাছে মনে হয় যে সাকিব থাকা অবস্থায় অনেক প্লেয়াররা কথাই বলে না, বা কোনো ডিসিশন নিতেই চায় না, ভয় বা কোনো কারণে হতে পারে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ডিসিপ্লিনটা খুব বাজেভাবে এফেক্ট করতেছে বাংলাদেশ টিমের জন্য। তো আমার ক্ষেত্রে এক্ষেত্রে বলবো যে যদি আপনি একটা টিমের সঙ্গত রেজাল্ট চান বা ভালো কিছু চান, তাহলে কিন্তু আপনার টিমের মধ্যে একজন আরেকজনের সাথে সম্পর্ক খুব ভালো থাকতে হবে। তখনই কিন্তু একটা টিমে ভালো রেজাল্ট আসে। যেমন উদাহরণস্বরূপ আমরা যদি বলি, আমাদের আইসিসিতে আমরা এত ভালো কেন, আজকে ওয়ার্ল্ড কাপ খেলেছি, টেস্ট পেয়েছি কেন? আমাদের যে 97-এর যে টিমটা ছিল, সেই টিমটা কিন্তু আমাদের একজন আরেকজনের সাথে সম্পর্ক এত ভালো ছিল যে খেলে নাই সেও কিন্তু সাপোর্ট দিয়ে যাচ্ছে আরেকজনকে। সো এরকম সাপোর্ট যখন একটা টিমের মধ্যে থাকবে, সংঘবদ্ধ থাকবে, তখন কিন্তু একটা টিমকে হারানো বা সেই টিমের রেজাল্ট কিন্তু সবসময় ভালো হবে। যখনই আপনি টিমের মধ্যে কেউ একটু বরত্ব ভাব দেখাবে বা কারোর কথা শুনবে না, তখনই কিন্তু রেজাল্টটা আপনার বিপরীত দিকে আসবে। সেই ক্ষেত্রে মনে হয় সাকিবের এগুলো কর্মকাণ্ডের জন্য কিন্তু আমাদের কিছুদিন ধরে, গত 8 মাস ধরে মনে হয় আমরা রেজাল্ট পাচ্ছি না, আমার কাছে মনে হয়। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে টিমের ডিসিপ্লিন বা টিমের স্পিরিট আনার জন্য কিন্তু সবাইকে একত্রিত হতে হবে অবশ্যই। আচ্ছা, এক্ষেত্রে আমরা জানি যে সর্বশেষ আমাদের কোচ যে হাতুরু সিং আছে, তার সঙ্গেও তার একটু কমিউনিকেশন গ্যাপ হয়েছে, অথবা তাকে যেই কথাগুলি বলেছে যে টেস্ট ওয়ানডে ছেড়ে দিতে পারে। তো কোচের সঙ্গে সাধারণত কমিউনিকেশনটা কিরকম হয় আপনাদের? কোচের সাথে অবশ্যই কমিউনিকেশন আমাদের ভালো হতে হবে। একজন ভালো প্লেয়ার মানে কি, সে আরো ভালো উপরের দিকে যেতে যাবে। কোচ কিন্তু সেই জিনিসটা তৈরি করে দিতে পারবে। তার ভুল, তার যে ল্যাপস হচ্ছে, কি ঠিক মতন হচ্ছে না, সেটা কিন্তু কোচই তৈরি করে দেয়। অ্যান্ড কোচের সাথে যদি একটা প্লেয়ারের সম্পর্ক ভালো না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু ওই প্লেয়ারটারও এফেক্ট হচ্ছে, কোচেরও এফেক্ট হচ্ছে, টিমেরও এফেক্ট হচ্ছে। তো সেই ক্ষেত্রে যদি কোচের সাথে তাদের সম্পর্ক ভালো না থাকে, তাহলে সেটার জন্য কিন্তু আমাদের মানে দেশের ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখন যে পরিস্থিতিটা হলো, এই অবস্থায় সামনের দিকে যদি এই সম্পর্কটা, আমরা জানি খারাপ হয়নি আশা করি, কিন্তু এই ঘটনাটার ভিতরে বোর্ড যেমন আছে, খেলোয়াড় হিসেবে সাকিব আছে, কোচও আছে, তো এখান থেকে উদ্ধারের জন্য আসলে কি ধরনের প্রক্রিয়া সম্পর্কটা ভালো হয়? বলেছি, কিন্তু আমার কাছে মনে হয় যে ব্যক্তি এই কর্মকাণ্ডটা করছে, তাকে আগে পরিবর্তন হতে হবে। শান্ত ভাই, আপনার সময়ে কিন্তু অনেক খেলোয়াড় আমরা দেখেছি যারা শৃঙ্খলাজনিত, আমাদের পারসেপশন, আমাদের জানা, যেমন ধরেন ওপি অথবা বিদ্যুৎ, তারা নানান ধরনের শৃঙ্খলাজনিত কারণে একসময় ঝরে গিয়েছিল। সেইটা আসলে কিভাবে? তারা কিন্তু আপনি দেখবেন খেলার সময় বা অন্য সময় কোচদের সাথে কোনো বিতর্ক মধ্যে পৌঁছায় নাই, বা প্র্যাকটিসে কোনোদিন লেট করে আসে, বা আমি প্র্যাকটিস করবো না, আমি ডাইরেক্ট খেলতে যাবো, এরকম কোনো কাজ হয়তো বা তার ব্যক্তিগত ব্যাপারে অন্য সাইডে হইতে পারে। যে দুইটা আমি একটু ইন্টারফেয়ার করি, যে দুইটার নাম আপনি বললেন, তো এই দুইটা ছেলে মানে সবচেয়ে খুব প্রাণবন্ধ টিমমেটস। টিমমেট, রাইট। অপি এবং বিদ্যুৎ টিমমেটস হিসাবে তুলনা নেই।
এদের অফ দ্য ফিল্ড দুষ্টামিগুলো নিয়ে ওদের একটু নাম আছে। আচ্ছা, এসে খুনসুটি করে, বন্ধু বান্ধব নিয়ে ফেসলাম করে। এখানেও কিন্তু আপনাকে ভাবতে হবে, আমরা যে সময় ক্রিকেটটা খেলেছি সেই সময় কিন্তু এত সিরিয়াস ক্রিকেট ছিল না, এত প্রফেশনাল ছিল না। সো এখন আপনি কিন্তু প্রচুর প্রফেশনাল ক্রিকেট খেলছেন, আপনাকে নিজেকে পরিবর্তন যদি না করতে পারেন তাহলে কিন্তু টিমের জন্য অনেক এফেক্ট হবে। এখন ব্যক্তি যে সে যদি না পরিবর্তন হতে চায়, আপনি কেউ পারবেন না তাকে পরিবর্তন করতে, তাকে কিন্তু চেঞ্জ হতে হবে। তাকে বারবার শাস্তি দেওয়া হচ্ছে, তারপরেও সে কিন্তু পরিবর্তন হচ্ছে না, তার মানে কি তার মধ্যে নিশ্চয়ই কোনো অহংকার বলেন বা গাফলতি বলেন কিছু একটা আছে, সেখান থেকে তাকে বের হয়ে আসতে হবে, তাকে আরও নমনীয় হতে হবে। যদি সে এরকম এই পরিস্থিতিতে আসতে পারে তাহলে কিন্তু বাংলাদেশের রেজাল্ট আরও ভালো হবে। এবং কোচের সাথে সম্পর্ক যেটা বলেন, কোচ খুব ইজিলি ভাবে নিতে পারবে এবং তাকেও কিন্তু সেই জিনিসগুলো মেনে কোচের সাথে সম্পর্ক উন্নয়ন করতে হবে। আরেকটা ব্যক্তিকে চেঞ্জ করতে হবে। এই সব ক্ষেত্রে সাবেক খেলোয়াড়দের কি কোনো ভূমিকা আছে বা আপনাদের কোনো সংঘবদ্ধ অবশ্যই আছে। যদি আমি অনেকে আসলে, যেমন একটা উদাহরণ দিই, অনেক বড় প্লেয়ার আমাদের সাবেক অনেক প্লেয়ারই আছেন যে সাকিবের সাথে কথা বলতে গেলে আগে চিন্তা করে যে আমি তার সাথে করবো, সে যদি না চিনে আমাকে সেটা আমি অপমান হয়ে যায়। অনেক সময় ক্ষেত্রে দেখা যায় যে আমার ক্ষেত্রেই বলি, আমি ভয়ে কথা বলি না, কেন বলি না, বাই চান্স যদি আমাকে না চিনে বা আমাকে অপমান করে, দিস ইজ দ্য প্রবলেম। আমি কিভাবে তাকে একটা অ্যাডভাইস দিব? সে যদি আমার অ্যাডভাইস না নেয়, আমি নিজে অপমান হবো, কেন আমি তাকে অ্যাডভাইস দিতে যাব? কিন্তু অন্যদিকে কিন্তু আমি যদি মাশরাফিকে কিছু বলতে চাই, সে কিন্তু সুন্দরভাবে নিচ্ছে কথাগুলি, সে করুক না করুক কিন্তু কথাগুলো শুনছে। কিন্তু দেখা যাচ্ছে যে সাকিব কোনো ক্ষেত্রে উল্টা একটা কথা বলে রিয়াকশন উল্টা করলো, আমি কিন্তু বেজ্জতি হয়ে যাবো সেই ক্ষেত্রে। তো আমি চাবো যে অনেক সিনিয়র প্লেয়ার আছে যে বলতে চায় কিন্তু এগুলোর কারণে বলতে পারে না। তো যে ব্যক্তি সাকিব, তাকে কিন্তু অনেক পরিবর্তন হতে হবে, তাকে আরও মানে কি বলবো, আরও চিন্তা ভাবনা করে চলতে হবে। সে একদম বিশ্বমানের প্লেয়ার, তার উচ্চতা অনেক হাই লেভেলের। সো সে যদি না পরিবর্তন হয়, তাকে পরিবর্তন করাটা অনেক টাফ হবে। এবং যদি পরিবর্তন না হয় তাহলে কিন্তু আমাদের দেশের জন্য জিনিসটা অনেক মানে বিপরীত দিকে যাবে এবং যারা নতুন প্লেয়ার আসছে তাদেরও কিন্তু এই জিনিসগুলো এফেক্ট করবে। জালাল ভাই, এই যে শান্তর যে অভিজ্ঞতার কথা বললো, এটা খুবই অনাকাঙ্ক্ষিত, মনে করি যে এটা অবশ্যই, কারণ আমি শিওর যে শান্তর সঙ্গে কোনো ইন্টারাকশন হয়নি। বাতাসে যে প্রচলিত কথাবার্তাগুলো আছে, সাকিব নিজেই যে ভাবমূর্তিটা তৈরি করেছে সেটার এফেক্ট এটা হচ্ছে। না, তবে কিছু ঘটনার কথা কিন্তু আমরা জানি, শান্ত হয়তো নাই, কিন্তু শান্তর মতো কেউ কিন্তু এই পারসেপশনটা কিন্তু শান্তর এমনি তৈরি হয় না জালাল ভাই। কিন্তু আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় আমি কোনো সময় কিন্তু কোনো অড সিচুয়েশনের সামনে পড়ি নাই। অনেক সময় দেখা হয়েছে তাকে আমার একটা ভালো ছেলেই মনে হয়েছে সব সময়। মানে হয়তো এটা আমার সৌভাগ্য যে আমি কোনো অড সিচুয়েশনের সামনাসামনি এখানে হয়তো আমি নাম বলবো না, একজন আছেন, তাকে আমি আমার একটা মানে খেলার ক্ষেত্রেই বলতে চেয়েছিলাম, বলছে না আমি যে ডিসিশন বলবো সেটাই হবে। একজনের সাথে আমার এরকম ঘটনা হয়েছে দেখে আমি এই ক্ষেত্রে বললাম। ঠিক আছে, অসুবিধা নেই, এটা ব্যক্তিগত অভিজ্ঞতার ব্যাপার, কোনো অসুবিধা নেই। সেই ক্ষেত্রে আসলে আমার মনে হয় যতটা মানে ইমেজটা যতটা হয়েছে, ঠিক অ্যাকচুয়াল পজিশনটা অতটা বোধ হয় না। কোনো একটা না, এর চেয়ে কম হইতে পারে, জালাল ভাই বেশি হইতে পারে, সেটা হইতে পারে। না, কিন্তু ইমেজটা যেরকমই হোক সেই জায়গাটা থেকে একটা জিনিস আমরা আলোচনায় এবং মানুষের উদ্বেগ সবকিছু থেকে বুঝি যে মানুষ চায় যে তাদের যেই সাকিব, পারফর্মার সাকিব, তাকে এবং এই ধরনের যে অভিযোগগুলি তার ভিতরে সেইটা ছাড়া একটা সাকিব, সেইখানে পৌঁছানোটাই আমাদের লক্ষ্য, তাকে শাস্তি দেওয়াটা আমাদের লক্ষ্য না। সেইখানে আসলে আমরা কিভাবে যেতে পারি? আমাদের এই যে সিনিয়র প্লেয়াররা যারা আছে, তাদের খেলোয়াড়দের একটা সংগঠন আছে, হ্যাঁ, সেই সংগঠনের মাধ্যমে তারা এই সমস্ত ওয়েলফেয়ার ওয়ার্কস করতে পারে। কিন্তু দুর্ভাগ্যভাবে তাদের সেই সংগঠনটা একটা ল্যাংড়া সংগঠনে পরিণত হয়েছে আর কি, তাদের কোনো অ্যাকশন নেই। তো আমার মনে হয় এই যে এক জেনারেশনের সঙ্গে আরেক জেনারেশনের যে সংযোগটা, সেটা আরেকটু নিবিড় করা উচিত বলে ওরা সিনিয়র প্লেয়াররা অনেক ভূমিকা রাখতে পারে, এটা আমি মনে করি আর কি। সেই পরিবেশটাও কিন্তু আমরা তৈরি করতে পারিনি, এটা আমাদেরও তৈরি করতে পারিনি, এটা আমাদেরও দুর্ভাগ্য, ব্যর্থতাও বলবো। যে এই যে একটা সম্পর্ক যদি থাকে তাহলে পরম্পরাটা আরও এনরিচড হয় আর কি। মানে এটা এক জেনারেশন থেকে আর কি জেনারেশনে এদের সম্পর্কে ওরা হয়তো জানেই না, এরকম একটা ব্যাপার আছে। তো আমরা এই যে কমিউনিকেটটা আমরা করে দিতে পারতেছি না, সেটি পুরো পরিস্থিতিটা আরো বেশি অনুকূলে আসবে। আমি বলবো যে টিমের পারফরমেন্স এর কথা যেটা বলছে, এই যে শান্ত একটা খুব ভালো ইম্পর্টেন্ট কথা বলছে, ওই যে পারস্পরিক শ্রদ্ধাবোধ খেলোয়াড়দের, শুধু খেলোয়াড়দের মধ্যে না, খেলোয়াড়, ম্যানেজমেন্ট, কোচ, এভরিথিং যারাই রিলেটেড, পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকলে খালি 11 জন নিয়ে টিম হয় না, আমরা টোটাল যারা সবাই জড়িত সবাই মিলেই কিন্তু টিম। জি, আমরা এই টিম বিষয়টা নিয়ে আরেকটু কথা বলবো একটা বিরতির পরে। দর্শক, যাচ্ছি একটি বিরতিতে, ফিরছি।
বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। মামুন ভাই, আমরা যেটা বুঝছি যে অনেক সমস্যার কথা আলোচনা করেছি, কিন্তু এখন সামনের দিকে কিভাবে, এটা একটা সুযোগ এসেছে বাংলাদেশের ক্রিকেটের জন্য যে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য, সেটা কিভাবে? আমি মনে করি যে এটা বাংলাদেশের ক্রিকেটের জন্য মানে খুবই এর মধ্যে জাস্ট একটা সেকেন্ড, শান্ত যে কথাটা বললো আমি জানি না, এই জেনারেশন তো আমরা অনেক এগিয়ে গেছে, অনেক বড় ক্রিকেট খেলে, কিন্তু এই শান্ত যারা সবার জানা উচিত, যারা জানে না, হি ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট পেস বোলার বাংলাদেশ হ্যাভ এভার প্রডিউসড। তখন খেলাটা অনেক কম, শান্তর কাছ থেকে আমরা আরো অনেক বেশি পেতে পারতাম যদি টেস্টটা আগে পেতাম বা ওই সময়টাতে। ফলে সে ভয় পায় যে একজন প্লেয়ার, শান্ত তো ইন্টারন্যাশনাল ক্রিকেটার, 10 বছর বাংলাদেশকে সার্ভিস দিয়েছে, ঠিক না, তাকে চিনবে কিনা। আমি মনে করি যে দ্যাট ইজ এনাফ। তার পক্ষে আমরা যারা কথা বলি, আমার মনে হয় যদি দিস ইজ ভেরি আনফর্চুনেট, এই জায়গাটা যে আমরা চিন্তা করতে হয়। আচ্ছা, এখন আপনি বলছেন, আমি কিন্তু মনে করি সিম্পলি যে এটা একটা সুযোগ, বড় সুযোগ, এবং আমি মনে করি যে এইটা আজকে আমরা অনেকে হাহাকার করছি, যেটা সাকিব তামিমকে ক্যাপ্টেন থেকে সরানোর পর হাহাকার করেছিলাম, 6 মাসের মধ্যে আমরা মনে করেছি এটা ভালো ডিসিশন হয়েছে। আমি আজকে মনে করি 6 মাস পর আমরা বলবো যেটা খুব ভালো ডিসিশন ছিল। কিভাবে বলবো? প্রথম কথা হচ্ছে, আমরা এই মেসেজটা দিলাম এবং সাকিবকে জানালাম যে তুমি সব কিছুর ঊর্ধ্বে নও। সাকিব আল হাসান, তুমি বাংলাদেশ ক্রিকেটের একটা অংশ, সবচেয়ে বড় অংশ, সবচেয়ে উল্লেখযোগ্য অংশ, বাট বাংলাদেশের ক্রিকেট তোমার উপরে। এইটা সাকিবকে এই মেসেজটা দেয়, সাকিব না, মনে করেন এক্স, আমি নাম, তাকে এই মেসেজটা দেওয়া গেছে। ফলে এবং এটা তাকে দেওয়ার মাধ্যমে কি হলো, বাকি যারা সাকিবকে ফলো করছিল বিভিন্ন ক্ষেত্রে, আমরা দেখছি ইভেন টিমে কিন্তু সাকিবের সঞ্চার হয়েছে, সাকিবের গুলো বড় ছোট তাদের জন্য টিমের মধ্যে অনেকে কিন্তু এইসব ঘটনা ঘটাচ্ছে। কিছু ঘটনা আমরা আরেকজনের খবর জানি যে বিসিএল খেলার সময় কিন্তু উনিও দর্শকদের দেশে বাজে ভঙ্গি করেছেন, এরকম কিন্তু ঘটনা আছে। ফলে আমার কাছে মনে হচ্ছে এই যে সংক্রামিত হচ্ছিল এবং এই বড় তারকাদের এই হাওয়ার কারণে দলের মধ্যে একটা অদ্ভুত জায়গা তৈরি হয়েছিল, এটা অহমিকা থেকে, যে আমরা সবকিছুর আলাদা। আমরা মাঝে মধ্যে আমি অবাক হয়ে ভাবি যে এরা বাংলাদেশে প্রতিনিধিত্ব করে, এরা বাংলাদেশ থেকেও বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, মানুষ থেকেও বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, দর্শক থেকেও বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। সো হোয়াট দে প্লেইং ফর, তাই না? তো সেই জায়গাতে এই যে মেসেজটুকু দেওয়া গেল, এটা সবার জন্য মেসেজ হিসেবে কাজ করে। ফলে আমার ধারণা এদিক দিয়ে আমরা লাভবান হব। দ্বিতীয় মনে হচ্ছে সাকিব, যেটা হচ্ছে সাকিবের ক্ষেত্রে তারও আমার ধারণা আত্মোপলব্ধি হবে। এর আগে যেটা হচ্ছে অনেকবার পার পেয়ে গেছে, ফলে তার মনে হচ্ছে হয়তো জিনিসটা ওইভাবে মাথায় রাখেনি, তারও কিন্তু এই সময়টা আত্মোপলব্ধি হবে এবং সাকিব উইল কাম এজ এ বেটার, কি বলা যায়, বেটার অর্গানাইজড পারসন এবং ক্রিকেটার। এই ব্যাপারে আপনার কি মতামত, কিভাবে ফিরে? অবশ্যই মামুন ভাইয়ের সাথে আমি একমত। আমাদের সামনের প্লেয়ার যারা আসছেন তাদের ক্ষেত্রেও তাদেরও মাথায় থাকবে যে আমার ডিসিপ্লিন যদি ঠিক না থাকে, আমাকে যে কোনো মুহূর্তে টিম থেকে বাদ দিয়ে দিতে পারে বা শাস্তি দিতে পারে। সেই ক্ষেত্রে আমি বলবো বাংলাদেশের সামনের রেজাল্টের জন্য এই জিনিসগুলি বোর্ডে আরেকটু আগে এই পদক্ষেপগুলি নিয়ে মনে ভালো হতো। জি, জালাল ভাই, আপনার কি মনে হয় সামনে? আমার মনে হয় যে এই যে ঘটনা চলছে আর কি, যাতে যার ফলশ্রুতিতে সাকিবের আজকের এই শাস্তি, সব মিলিয়ে মেসেজটা সাকিবের কাছে যাক, কিন্তু আমরাও একটু আমাদের সবাইকে একটু ফিরে দেখে চিন্তা করতে হবে, আমরা যে যার অবস্থান থেকে যা করছি তাকে বাংলাদেশ ক্রিকেটের জন্য সঠিক করছি কিনা। তো কিছু নিজেদের মেসেজ দিতে হবে। আমরা একটা সামগ্রিকভাবে পর্যালোচনা করলে দেখব খেলোয়াড়দের একটা, সংগঠকদের প্রতি খেলোয়াড়দের একটা ক্ষোভের সঞ্চার হচ্ছে ডোমেস্টিক ক্রিকেট নিয়ে, পেমেন্ট নিয়ে, নানান কিছু নিয়ে। তো সেসব ক্ষেত্রেও এমন একটা কাছাকাছি আসার জন্য খেলোয়াড় এবং সংগঠকরা যাতে সবটা মিলে বাংলাদেশের ক্রিকেট সামনের দিকে এগিয়ে যেতে আসার জন্য আপনাদের তিনজনকে সবাইকে আবার ফিরে নিজেকে একটু পরিবর্তন করা। এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হবে আগামী রোববার একই সময়।